Welcome students and hello. Welcome to our new channel বিদ্যার্থী। তো লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম? লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম যে সেল বা কোষ কি, হোয়াট ইজ সেল। এছাড়া আমরা কি জেনেছিলাম? এছাড়া আমরা জেনেছিলাম যে কেন কোষকে গঠনগত এবং কার্যগত একক বলা হয়। Why cell is called structural and functional unit। এবং আগের দিন আমি বলেছিলাম যে আজকে আমরা কোন টপিকের উপর পড়াশোনা করব। আজকে আমরা পড়াশোনা করব হাউ সেল ওয়াজ ডিসকভার্ড। হাউ সেল ওয়াজ ডিসকভার্ড, কিভাবে সেল আবিষ্কার হয়েছিল। তাহলে যদি কোষ কিভাবে উৎপত্তি হয়েছিল সেটা সম্পর্কে বা কোষের আবিষ্কার কেমন ভাবে হয়েছিল সেটা সম্পর্কে যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের পিছিয়ে যেতে হবে মোটামুটি আজ থেকে আরো 200 বা 300 বছর আগে, প্রায় 250 বছর আগে। 1665, 1665 সাল। 1665 সালে আমরা প্রথম একজন বিজ্ঞানীকে দেখতে পাই যিনি ইংলিশ বিজ্ঞানী ছিলেন, মানে ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন, যার নাম কি? যার নাম হচ্ছে রবার্ট হুক। এবার এই রবার্ট হুক যিনি ছিলেন তার অভ্যেস ছিল মাইক্রোস্কোপ আবিষ্কার করা, মানে মাইক্রোস্কোপ তৈরি করা তার হবি ছিল। এবার তিনি কি করলেন, তিনি একদিন নিজের তৈরি মাইক্রোস্কোপে কর্ক গাছের ছাল নিলেন, কর্ক ট্রির কিউটিকুলার পার্ট আর ছাল, যেটাকে আমরা বাংলাতে বাকলও বলি। তো সেই কিউটিকুলার পার্ট নিয়ে উনি কি দেখতে পেলেন, সেই কিউটিকুলার পার্ট নিয়ে সেটাকে মাইক্রোস্কোপের নিচে যখন উনি রাখলেন, উনি দেখতে পেলেন যে হেক্সাগোনাল শেপ বা ষড়ভুজাকৃতির, হেক্সাগোনাল শেপ বা ষড়ভুজাকৃতির কিছু ছোট ছোট প্রকোষ্ঠ দেখতে পেলেন, কিছু ছোট ছোট খোপ খোপ অংশ দেখতে পেলেন। এটাকে আমরা ইংলিশে হানিকম শেপও বলি। আচ্ছা, কেন হানিকম বলা হয় বলো তো? তোমরা যদি কোনোদিন মৌমাছির চাক দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে মৌমাছির চাকও অনেকটা এরকমই দেখতে হয়, কিছুটা হেক্সাগোনাল শেপের, মৌমাছির চাকের মতো দেখতে হয়। তো সেই জিনিসটাকে ইনি প্রথম নামকরণ করলেন সেল, ঠিক আছে, বা কোষ। বাংলাতে আমরা কোষ বলি, কিন্তু ইংলিশ টার্মটা হচ্ছে সেল। এবং এই সেল নামকরণ কে করেছিলেন? এই সেল নামকরণ কিন্তু প্রথম রবার্ট হুকই করেছিলেন। তো এই সেল ওয়াজ নেমড বাই, the cell term was given by বা was named by রবার্ট হুক। তাহলে যদি আমাকে কোশ্চেন করা হয় যে কে প্রথম সেল আবিষ্কার করেছিলেন, তাহলেও যেরকম আমার অ্যান্সার হবে রবার্ট হুক, সেরকমই যদি কেউ আমাকে কোশ্চেন করে যে প্রথম কোষ কে, কোষ নামটা কে দিয়েছিলেন, কোষ নামকরণটা কে করেছিলেন, তবুও ওর নাম কি হবে? রবার্ট হুকই কিন্তু হবে। কিন্তু এখানে একটা ছোট ক্যাচ আছে। ক্যাচটা কি? রবার্ট হুক যে কোষটা দেখেছিলেন সেটা কিরকম কোষ ছিল? সেটা ডেড সেল ছিল বা মৃত কোষ ছিল। উনি কিন্তু জীবিত কোষ পর্যবেক্ষণ করেননি। জীবিত কোষ প্রথম কি পর্যবেক্ষণ করলেন? জীবিত কোষ প্রথম পর্যবেক্ষণ করলেন 1674-এ অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সবার প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করলেন, লিভিং সেল অর জীবিত কোষ। তাহলে
এই হলো আমাদের কোষের আবিষ্কার সম্পর্কে গল্প। তাহলে কোষের আবিষ্কার সম্পর্কে আমরা কি জানতে পারলাম? আমরা প্রথমে দেখলাম যে 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কর্ক গাছের ছালে প্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করলেন এবং তিনি এর নাম দিলেন সেল বা কোষ। ঠিক আছে, কোষটা আমরা বাংলায় বলি, কোষ নামকরণ উনি করেননি, উনি করেছিলেন সেল নামকরণ। এবং কিন্তু কি ছিল, কিন্তু এটা মৃত কোষ ছিল, আমি আগেই বললাম। 1674 সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক বলে একজন ওলন্দাজ বিজ্ঞানী বা ডাচ বিজ্ঞানী, নেদারল্যান্ডের বাসিন্দা ছিলেন লিউয়েনহুক, তিনি প্রথম লিভিং সেল বা জীবিত কোষ পর্যবেক্ষণ করলেন। এটা হচ্ছে আমাদের ডিসকভারি সম্পর্কে প্রথম বক্তব্য। আচ্ছা, এরপর এরপর মাঝখানে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন, মাইক্রোস্কোপ ধীরে ধীরে ডেভেলপ হয়েছে এবং মাইক্রোস্কোপের থ্রুতে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে কোষের ভেতরে যে আরো ছোট ছোট অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে আবিষ্কার করেছেন। আরো কিছুদিন পার হয়ে গেল, আমরা প্রায় আরো কয়েকশো বছর পিছিয়ে আসলাম। 1838 1838 সালে একজন মানুষ ছিলেন, মানে মানুষ বলতে একজন বিজ্ঞানী ছিলেন, উনি জুলজিস্ট ছিলেন, যার নাম কি, যার নাম হচ্ছে ম্যাথিয়াস স্লেডেন। ম্যাথিয়াস স্লেডেন। আমি জানি অনেকের উচ্চারণটা করতে কষ্ট হবে, তাই জন্য আমি নিচে লিখেও দিচ্ছি বাংলাতে, ম্যাথিয়াস স্লেডেন। ম্যাথিয়াস স্লেডেন এবং তারপরে 1839 খ্রিস্টাব্দে একজন বোটানিস্ট যার নাম হচ্ছে থিওডর সোয়ান। থিওডর সোয়ান, এই দুজন মিলে কোষ সম্পর্কিত একটি তত্ত্ব প্রদান করলেন বা একটা তথ্য দিলেন, যাকে আমরা বলছি হচ্ছে সেল থিওরি। আচ্ছা, এই সেল থিওরির যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো নিয়ে কিন্তু আমরা আগেই পড়াশোনা করে নিয়েছি। কি কি বক্তব্য আছে? প্রথম বক্তব্য যেটা আছে, প্রথম দুটো তো সম্পর্কে আমরা ভালো মতোই জানি। প্রথম বক্তব্যতে উনি বললেন cells are the smallest unit of every organism. মানে কোষ যেটা আছে, কোষ কি, কোষ প্রতিটি প্রাণীর সবচেয়ে ক্ষুদ্রতম একক। মানে কি, এটার মানে আমরা বলতে পারি এভরি লিভিং অর্গানিজম is made by cell. প্রতিটি জীবিত বস্তু কি দিয়ে তৈরি হয়েছে? কোষ দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা দেখো, এই তথ্যের উপর বেস করে আমরা বলতে পারি না, এই থিওরির উপর বেস করে আমরা কি বলতে পারি, সেলকে স্ট্রাকচারাল ইউনিট বলছি না, বা গঠনগত এককও বলছি। সেম ভাবে 2 নম্বর পয়েন্ট ওনারা অ্যাড করলেন, এভরি ফাংশন made by organism for sustaining life is done by cell. তাহলে প্রতিটি যে কাজ আছে সেই প্রত্যেকটি কাজ যেটা একটা জীবদেহ করছে, কি জন্য করছে? নিজের লাইফকে বজায় রাখার জন্য, নিজের জীবনকে চালানোর জন্য। সেই কাজগুলো আলটিমেটলি কার দ্বারা হচ্ছে? কোষের দ্বারাই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সেল ইজ অলসো ফাংশনাল ইউনিট। আচ্ছা, এবার কেন কোষকে স্ট্রাকচারাল ইউনিট বা গঠনগত একক বলা হচ্ছে এবং কেন কোষকে ফাংশনাল ইউনিট বা কার্যগত একক বলা হচ্ছে, এই সম্পর্কে ডিটেলস আমরা আগের ক্লাসে পড়েছিলাম। এবং এই দুটো জিনিসকে থিওরির মাধ্যমে প্রকাশ করলেন কারা?
প্রকাশ করলেন এই দুইজন বিজ্ঞানী, ম্যাথিয়াস লেডেন এবং থিওডোর সোয়ান। আচ্ছা, পরবর্তীকালে সালটা 1855 আর একজন বিজ্ঞানী আসলেন যার নাম হচ্ছে রুডলফ ভার্চাও। রুডলফ ভার্চাও বা আর ভার্চাও এই প্রি এক্সিস্টিং মানে তোমার প্রথম যে দুটো সেল থিওরি ছিল, এই সেল থিওরির সঙ্গে আরো একটা পয়েন্ট অ্যাড করলেন, এটা 3 নম্বর পয়েন্ট অ্যাড করলেন। এবং 3 নম্বর পয়েন্টে উনি কি বললেন? 3 নম্বর পয়েন্টে উনি বললেন এভরি সেল was created, or আমরা ক্রিয়েটেড এর জায়গায় অরিজিনেটেড ও ইউজ করতে পারি, from a pre-existing cell। আচ্ছা, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে প্রতিটি কোষ পূর্ববর্তী কোনো একটি কোষ থেকে নিজে উৎপত্তি লাভ করেছে। মানে একটি কোষ যে তৈরি হচ্ছে তার আগে কোনো একটা কোষ ছিল, তবেই পরের কোষটা তৈরি হয়েছে। উনি এটাকে ল্যাটিনে বলেছিলেন এবং ল্যাটিন টার্ম যেটা হয় সেটা কি? অমনি সেলুলা, ই সেলুলা। এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় দেয় যে এই টার্মিনোলজিটার মানেটা কি দাঁড়াচ্ছে। তাহলে এই টার্মিনোলজি বা ল্যাটিন টার্মটার মানে কি আসছে? যে প্রতিটি কোষ পূর্ববর্তী কোনো একটি কোষ থেকে উৎপত্তি হয়েছে। বেশ, তাহলে এই হচ্ছে আমাদের সেল সম্পর্কে উৎপত্তির বক্তব্য। এরপর যখন আমরা কোষ অঙ্গাণুগুলো সম্পর্কে পড়ব, তখন আমরা কোষ অঙ্গাণুগুলো কে আবিষ্কার করেছেন, কিভাবে আবিষ্কার হয়েছে, সেগুলো সম্পর্কে ডিটেলে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এবার তাই নেক্সট আজকে আমাদের নেক্সট টপিক কি হবে ছিল? নেক্সট হচ্ছে টাইপ অফ সেল। আচ্ছা, এবার যখন সেলের ভাগ সম্পর্কে বা সেলের ধরন সম্পর্কে আমরা পড়তে যাব, আমরা সেলকে ভাগ করব হচ্ছে তার মেমব্রেন বাউন্ড, আচ্ছা, তার নিউক্লিয়াসের প্রেজেন্সের ভিত্তিতে। কি ধরনের নিউক্লিয়াস কোনো একটা সেলে প্রেজেন্ট আছে, সেই প্রেজেন্সের ভিত্তিতে আমরা কি করছি? কোন একটা নিউক্লিয়াস, কোন একটা কোষকে আমরা ভাগ করছি। কি কি ভাগ করা হয়? আচ্ছা, এটা আমরা একটা চার্টের থ্রুতে পড়বো। ঠিক আছে? তাই চার্টটা কিরকম হবে? নিউক্লিয়াসের প্রেজেন্সের ভিত্তিতে আমরা ইনিশিয়ালি সেলকে দুটো ভাগে ভাগ করলাম। কি কি? ফার্স্ট ওয়ান প্রোক্যারিওটিক সেল বা এটাকে বাংলাতে আমরা বলছি আদি কোষ, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে ইউক্যারিওটিক সেল। যাকে আমরা বলছি নব্য কোষ। প্রথমে তো আমরা এই দুটো ভাগে ভাগ করেছিলাম, এটা আদি কোষ, একটা নব্য কোষ। কিসের ভিত্তিতে? নিউক্লিয়াসের প্রেজেন্সের ভিত্তিতে। কিভাবে ভাগ করেছিলাম? কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা যখন আরেকটু দেখতে আরম্ভ করলেন, ওনারা কি দেখলেন? ওনারা দেখলেন যে আরো ওয়ান টাইপ, আরো এক ধরনের কোষ আমরা দেখতে পাই। সেটা কি? সেটা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ বা মেসোক্যারিওটিক সেল। যেটা এর মধ্যবর্তী অবস্থায় আছে, মানে ঠিক আদি কোষ থেকে পরবর্তী কোষ ইউক্যারিওটিক কোষে যাওয়ার আগে কোষটা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, সেটা হচ্ছে সেই প্রক্রিয়াগুলো আমরা মেসোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাই।
ঠিক আছে। মেসোক্যারিওটিক সেলে আমরা যেরকম প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, সেরকম ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব এটাকে? আমরা কিছু ফিচার্স এর বেসিসে বা কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এর আমরা ভাগগুলো দেখছি। তাহলে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা যদি দেখি নিউক্লিয়াস কিরকম থাকে। আচ্ছা, তোমরা জানো না হয়তো নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে থাকা সবচেয়ে বড় অঙ্গাণু, যা কি করে, যা কোষকে কন্ট্রোল করে। ঠিক আছে, নিউক্লিয়াস সম্পর্কে আমরা পরে পড়বো, পরবর্তী ক্লাসে আমরা নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস দেখতে পাই পর্দাবিহীন বা মেমব্রেনলেস। কোনো পর্দা দ্বারা এই নিউক্লিয়াস গঠিত বা সংগঠিত থাকে না। মেসোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা মেমব্রেনলেস দেখতে পাই না, আমরা মেমব্রেন দেখতে পাই, পর্দাযুক্ত দেখতে পাই, মেমব্রেন বাউন্ড বা পর্দাযুক্ত দেখতে পাই। সেম ভাবে ইউক্যারিওটিকের ক্ষেত্রেও আমরা মেমব্রেন বাউন্ড বা পর্দাযুক্ত দেখতে পাই। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে, আচ্ছা এই ধরনের ইয়েতে আমরা কি বলছি? নিউক্লিয়েড বলছি এদেরকে। আদি কোষে থাকা নিউক্লিয়াসকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়েড। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি সেটা নিউক্লিয়েড তো নয়, বাট এটা প্রিমিটিভ নিউক্লিয়াস। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি সেটা উন্নত, প্রপার নিউক্লিয়াস বা উন্নত ধরনের নিউক্লিয়াস। বেশ, নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে অর্গানেলস বা কোষ অঙ্গাণুগুলোর উপরে। আচ্ছা, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা মেমব্রেন বাউন্ড বা পর্দাযুক্ত নো মেমব্রেন বাউন্ড, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল দেখতে পাই না। প্রেজেন্ট, পর্দাযুক্ত কোনো কোষ অঙ্গাণু আমরা দেখতে পাই না। সেম ভাবে মেসোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও আমরা পর্দাযুক্ত নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের সেম পয়েন্ট হবে, নো মেমব্রেন বাউন্ড অর্গানেলস প্রেজেন্ট। বাট হ্যাঁ, মেসোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু আমরা এর থেকে তুলনামূলক, মানে প্রোক্যারিওটিকের থেকে তুলনামূলকভাবে কিছুটা উন্নত সেলকে দেখতে পাই, কিছুটা সেল অর্গানেলস গুলোকে বা কোষ অঙ্গাণুগুলোকে দেখতে পাই। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে তো রাইবোজোম ছাড়া এক্ষেত্রে সবগুলোই মেমব্রেন বাউন্ড, এমনকি এদের ক্ষেত্রে আমরা ডাবল মেমব্রেন বাউন্ড বা দ্বি একক পর্দাযুক্ত অর্গানেলসও দেখতে পাই। তাহলে আমরা লিখতে পারি মেমব্রেন বাউন্ড অর্গানেলস প্রেজেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, সেটা কি? রাইবোজোম। এদের ক্ষেত্রে যে রাইবোজোম গুলো আমি দেখতে পাচ্ছি, প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম অলওয়েজ 70s প্রকৃতির, এস হচ্ছে ইউনিট। মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক বোথ ফেজে এরা 80s প্রকৃতির হয়। ওকে, ক্রোমোজোম গুলো যদি দেখি আমরা, ক্রোমোজোমের ক্ষেত্রে
আমরা দেখতে পাচ্ছি কি এদের সিঙ্গেল একটা এবং সার্কুলার ক্রোমোজোম প্রয়োজন। সিঙ্গেল অ্যান্ড সার্কুলার ক্রোমোজোম, সার্কুলার ডিএনএও বলি আমরা, তো সার্কুলার ক্রোমোজোম এদের ক্ষেত্রে প্রেজেন্ট। এদের ক্ষেত্রে আমরা মেনি লিনিয়ার ক্রোমোজোম দেখতে পাই। সেম ভাবে আমরা যদি হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে যাই, তাহলে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা মেনি ক্রোমোজোম formed membrane formed রেটিকিউলাম বা জালক এদের ক্ষেত্রে কি থাকে, অনেকগুলো ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোম গুলো কি জালক আকৃতি ধারণ করে, একটা জালের আকারে থাকে সজ্জিত হয়ে, কার মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। ওকে, আচ্ছা আমি তাহলে উপরেরটা একটু মুছে দিচ্ছি। নেক্সট, আচ্ছা তাহলে আর কি থাকছে আমাদের, আর বৈশিষ্ট্য যদি আমি ভাবি তাহলে তোমার হচ্ছে হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে দেখতে পারি। হিস্টোন কিরকম থাকে এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে নো হিস্টোন প্রোটিন, এদের ক্ষেত্রেও কোনো হিস্টোন প্রোটিন থাকে না, কিন্তু এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। সরি, এদের ক্ষেত্রেও প্রেজেন্ট থাকে, ঠিক আছে, অল্প অল্প থাকে কিন্তু প্রেজেন্ট থাকে। আচ্ছা, আর আচ্ছা নেক্সট আমরা এক্সাম্পলে চলে যাই। প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল কি, প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড অল প্রিমিটিভ সেল। যে যে প্রিমিটিভ সেলগুলো আমরা দেখতে পাচ্ছি, লাইক আমরা বলতে পারি নস্টক, অ্যানাবিনা, এই যে সেলগুলো, এগুলো সব কি, এগুলো তোমার প্রোক্যারিওটিক সেলের মধ্যে পড়ছে। মেসোক্যারিওটিক সেলের মধ্যে যারা পড়ে তাদেরকে আমরা বলি হচ্ছে ডাইনোফ্ল্যাজিলেট, ডাইনোফ্ল্যাজিলেট। লাইক এদের এক্সাম্পলের মধ্যে আমাদের সেরাটিয়াম পড়বে, তারপর পড়বে হচ্ছে গনিওলাক্স এটসেট্রা, একটা মনে রাখলেই হবে, ডাইনোফ্ল্যাজিলেস লাইক এটসেট্রা। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে অল অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট সেল, ইনক্লুডিং, শুধু প্রাণী এবং উদ্ভিদ কোষ ছাড়াও এর মধ্যে কারা আছে, প্রোটিস্টরা আছে, ফাঙ্গিরা আছে এটসেট্রা। আমাদের চারিদিকে এখন যে সেলস গুলো আমরা দেখতে পাই সেই সমস্ত সেলস কি আলটিমেটলি ইউক্যারিওটিক সেলের মধ্যেই পড়ে, ঠিক আছে। আচ্ছা তাহলে বোঝা গেল যে প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল যারা আছে তাদের মধ্যে মেন পার্থক্যটা কোথায় হচ্ছে, মেন পার্থক্য হচ্ছে প্রোক্যারিওটিক সেল একদম প্রিমিটিভ টাইমে, যখন জীবনের প্রথম উৎপত্তি ঘটেছে সেই সময়ে প্রথম যে সেলটা তৈরি হচ্ছে, যার মধ্যে আমরা কোনো রকম স্ট্রাকচারাল ব্যালেন্স দেখছি না, ঠিক আছে, তাদেরকে আমরা বলছি হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এদের স্ট্রাকচারটা তখনও পর্যন্ত ঠিকমতো করে তৈরি হয়। এবার তারপর প্রোক্যারিওটিক সেল ধীরে 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 সময়ের সাথে সাথে নিজেদেরকে ম্যাচিওর করছে এবং ম্যাচিওর অবস্থায় গিয়ে এরা প্রথমে কি তৈরি করছে, মেসোক্যারিওটিক সেল। ওই জন্য দেখো মেসোক্যারিওটিক সেলের মধ্যে আমরা কি দেখছি, মেসোক্যারিওটিক সেলের মধ্যে আমরা যেরকম প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, ফিচার্স দেখতে পাচ্ছি, সেম ভাবে আমরা ইউক্যারিওটিক সেলের ফিচার্সও দেখতে পাচ্ছি। আমি একটা পয়েন্ট লিখাইনি, সেল ডিভিশন। যদি তুমি সেল ডিভিশনের কথা ভাবো, বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক বাইনারি ফিশন, অর্থাৎ দুভাগে ভাগ হয়ে যাওয়া, একটা ভাগ আছে
দুটো ভাগ হয়ে গেল, এবং দুটো ভাগ হয়ে যাওয়ার পর সেই দুটো থেকে আলাদা আলাদা নতুন দুটো প্রাণী তৈরি করলো। প্রোক্যারিওটিক এবং মেসোক্যারিওটিক দুজনেই কিন্তু বাইনারি ফিশনের থ্রুতেই নিজেদের সেল ডিভিশনটা ঘটায়। কিন্তু যদি তুমি ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ভাবো, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এরা মাইটোসিস এন্ড মিওসিস দুটো ডিফারেন্ট প্রসেসের দ্বারা এরা এদের নিজেদের সেল ডিভিশনটা ঘটাচ্ছে। সো তাহলে মেসোক্যারিওটিকের মধ্যে আমরা যেরকম প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, সেরকম একদম নতুন কোষ যেগুলো আমাদের দেহে আছে ইউক্যারিওটিক সেল, তাদেরও বৈশিষ্ট্য কিন্তু আমরা কমপ্লিটলি ভালো মতো ভাবে দেখতে পাচ্ছি। মেসোক্যারিওটিক হচ্ছে মিডিল, মাঝখানে আছে, প্রো অ্যান্ড ইউ এর মাঝে কে, তাহলে মেসো। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং আশা করছি আমাদের ক্লাস তোমাদের খুব ভালো লাগছে। প্লিজ সবাই আমাদের চ্যানেলটাকে দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ স্টুডেন্টস, অ্যান্ড হোপ ইউ অল দ্য বেস্ট।